আগামী রবিবার 24শে অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবে। আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে 6 নং জোড়াসাঁকোস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করিবেন। অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এই কার্ডের উপরে এমবোস করে একটা জায়গায় লেখা আছে, আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। এমনই রসিক ছিলেন রবীন্দ্রনাথ। বিয়ের কার্ডের ইতিহাসে বাঙালির যে সংস্কৃতি, তাতে এই কার্ড তো দৃষ্টান্ত হয়ে আছে। জোড়াসাঁকোর যুবক রবি শোনা যায় নিজের বিয়ের কার্ডে কি কি লেখা হবে, কি কি ছবি থাকবে তা নিয়ে খুব খুঁতখুঁতে ছিলেন, খুব সিরিয়াসলি বেছেছিলেন পুরো কাজটা। তিনি মোটেও চাননি তার বিয়ের নিমন্ত্রণ পত্রে খুব সাধারণ একঘেয়ে কথা থাক, তাই নিজের হাতেই তুলে নিয়েছিলেন সেই ভার। রবীন্দ্রনাথের বিয়ের যাবতীয় খরচটা কিন্তু লেখা আছে জোড়াসাঁকোর সেরেস্তার ক্যাশ বইয়ে। সেই ক্যাশ বই যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন দীনেশচন্দ্র সেন, নগেন্দ্র গুপ্ত এরকম ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর বাড়িতে রবীন্দ্রনাথের হাতে লেখা নিজের ছবি আঁকা বিশেষ রকমের পত্র গিয়েছিল। সেই পত্রের নিচে এমবোস করা ছবি তো ছিলই, তারও নিচে ছিল রবীন্দ্রনাথের নিজের নাম সই করা। রবীন্দ্রনাথ অনেক আগে, তার 1884-তে বিয়ে হয়েছিল। সেখানে তিনি তার বন্ধু বান্ধবদের চিঠি লিখেছিলেন। সেটা একটা ওই উচ্চবিত্ত উচ্চশিক্ষিত পরিবারে সন্তানদের একটা ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার ছিল, একটা গণতন্ত্রের ব্যাপার ছিল। ঠাকুর পরিবারে তো ছিল, তোমরা জানো। কিন্তু সাধারণভাবে শহরের মধ্যবিত্তদের অভিভাবকেরাই নিচে আমন্ত্রণকারী হতেন, এটা। এবং বাবা না থাকলে কখনো কখনো মাও হতেন, এটা আমরা দেখেছি। তবে আমাদের যৌবনকালে যখন মানে আমরা বিয়ে করি, ধরো 1968-তে আমরা বিয়ে করি, তখন আমরা নিজেরা একটা পাশাপাশি নিজের একটা, আমার মায়ের নামে একটা চিঠি গিয়েছিল, সেটা হয়তো আত্মীয় স্বজনের কাছে ওই মামুলি গতের চিঠি, কিন্তু আমরা নিজেরা আমাদের বন্ধু বান্ধবদের আলাদা করে চিঠি ছাপিয়ে একটা আমন্ত্রণ করেছিলাম। অর্থাৎ এর একটা গণতন্ত্রীকরণ ততদিনে হয়ে গেছে। বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের পরে শহর অঞ্চলে মেয়েরা লেখাপড়া শিখছে, নিজেরা বিয়ে করছে ভালোবেসে, তখন একটা গণতন্ত্রীকরণ হয়েছে, নিজেরা বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করছে, এরকম হয়েছে। বিয়ের কার্ড নিয়ে বাঙালির মধ্যে এরকম ঠাট্টা তামাশার চল আজও আছে। বাঙালি আবার বিয়ের কার্ড নিয়ে ভীষণ এক্সপেরিমেন্টাল। তাদের কেউ চায় কার্ডে থাকবে সেই পুরনো আভিজাত্য, সাবেকিয়ানার গদ্য, কারো আবার পছন্দ সোজা সাপটা আধুনিক গদ্য। কেউ আবার এসব থেকে সরে একটু কাব্যময় করে তোলেন বিয়ের কার্ডের বয়ান। একটা সময় ছিল যখন অনেক সম্পন্ন হিন্দু বাঙালি পরিবারে বিয়ের অনুষ্ঠান পদ্য ছাড়া ভাবা যেত না। রংচঙে কাগজে সস্তা দরে ছাপা কালির গন্ধমাখা বিয়ের পদ্য অতিথিদের হাতে হাতে ঘুরত। না, এর মধ্যে কিন্তু কোনো সাহিত্য গুণটুন ছিল না। মানে পদ্য শুনলেই ভাববেন না যে বিরাট একটা সাহিত্য গুণ ছিল, ছিল না। কি ছিল তাহলে? এই বরপক্ষ আর কনেপক্ষ তাদের পরিচয় পর্বটা লেখা থাকতো এই বিয়ের পদ্যের মধ্যে। আর যারা খুব রসিক তারা আবার কায়দা করে এই পদ্যের মধ্যেই দিয়ে দিতেন ভোজে কি কি মেনু আছে। তবে তখনকার কবি সাহিত্যিকরা যখন এই পদ্য লেখার দায়িত্ব নিতেন, তখন তাতে যথেষ্ট কাব্যগুণ থাকত। লালগোলার রাজা যোগীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের বন্ধুস্থানীয়। তার বিয়েতে কবি লেখেন, তোমাদের যে মিলন হবে বিয়ের হলো জানাজানি, তারাগুলি করছে কেবল হাসাহাসি কানাকানি, রাত্রি যখন গভীর হবে বাসর ঘরের বাতায়নে মারবে ওরা উঁকি ঝুঁকি, এইটে ওদের আছে মনে। ঠাট্টা করে সুরেন ঠাকুরের কন্যা জয়শ্রীর বিয়েতে লিখলেন, তোমাদের বিয়ে হলো ফাগুনের চৌঠা,
অক্ষয় হয়ে থাক সিঁদুরের কৌটা, সাত চরে কভু যেন কথা মুখে না ফোটে, নাসিকার ডগা ছেড়ে ঘুমটাও না ওঠে। রবীন্দ্রনাথ থেকে দ্বিজেন্দ্রলাল, অমৃতলাল বসু থেকে গিরিশ ঘোষ, এমনকি প্রেমেন্দ্র মিত্র পর্যন্ত বিয়ের পদ্য লিখেছেন। আজকাল এই ধরনের পদ্য লেখার চল উঠে গিয়েছে, তবে স্মার্ট চোখা গদ্যে পাত্রপাত্রীর পরিচয় থেকে বিয়ের হদিশ মেলে অহরহ। আবার কোথাও সাবেককালের বিয়ের কার্ডেই ভরসা রাখেন আমজনতা, দোকান ঘুরে বিয়ের কার্ডের নকশা বেছে আনেন। ইয়াং জেনারেশন মেনলি কাস্টমাইজ কার্ড বেশি চাইছে, আর কিছু চাইছে একটু মডার্ন টাইপের ওয়েস্টার্ন লুকস কার্ড বেশি চাইছে, মানে বম্বে কার্ড, বম্বে ডিজাইনটা চাইছে। কাপড়ের ওপর আঁকা কার্ড, এগুলো ট্রেন্ড আছে। লেজার কাটিং বলে একরকম মেসোনাইট বোর্ডের ওপর কার্ড তৈরি হচ্ছে, সেগুলো চাহিদা আছে। রেঞ্জ মোটামুটি ধরে রাখুন 25 টাকা থেকে শুরু। এবার আমি যেগুলো লেজার কাটিংয়ের কথা বলছি ওগুলো কম রেঞ্জেও আছে, 24-25 টাকাও আছে, আবার সেটা 70-80 টাকাও আছে। সেটা মেটেরিয়ালসের ডিফারেন্স আছে, তার উপরেই ডিপেন্ড করছে। সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ বিয়ের কার্ড নিয়ে ভীষণ প্যাশনেট ছিলেন। শোনা যায় এই বিয়ের কার্ডে কি বানান লেখা হবে, কিরকম বাক্য হবে, সব নিজে বারবার প্রুফ চেক করতেন। তার ভাই থেকে শুরু করে আত্মীয় স্বজন প্রচুর মানুষের বিয়ের কার্ডে কার্ড লিখে দিয়েছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। তার লেখা বিয়ের পদ্য ছিল বিখ্যাত। তবে ডিজিটাল যুগে পুরনো হাওয়ায় না ভেসে অনেকেই ভরসা রাখছেন পার্সোনালাইজড কার্ডে, যেখানে বুটিকের শাড়ির মতো তৈরি হয় ওয়ান পিস কার্ড। ইউনিকনেসই এই কার্ডের ইউএসপি। বয়ান, ছবির ব্যবহার, কার্ডের ডিজাইন সবেতেই এসেছে বদলের রেওয়াজ। এই ডিজিটাল কার্ড সহজেই পাঠিয়ে দেওয়া যায় হোয়াটসঅ্যাপে। লেখার পাশাপাশি ভিডিও ও শব্দেরও একটা বড় ভূমিকা থাকে। গ্রাফিক্স করে বর কনে ও তাদের পরিবারের লোকজনদের ছবিও দেওয়া থাকে কার্ডে। এমনকি ভয়েস ওভার দিয়ে চমৎকারভাবে তৈরি এমন বিয়ের ডিজিটাল নিমন্ত্রণ পত্র এখন ট্রেন্ডিং। তবে কাস্টমাইজড কার্ডের ক্ষেত্রে খরচ অনেকটাই নির্ভর করছে কার্ড কেমন তৈরি করতে চাইছেন তার উপর। আজকাল অবশ্য বিয়ের কার্ডে ফিরে আসছে আরেকটি বিষয়, প্রিয় কোনো শিল্পীকে দিয়ে ছবি আঁকিয়ে নেওয়ার প্রবণতা। তারপর তা কম্পিউটার প্রিন্ট করে তৈরি হচ্ছে কার্ড। প্রিয়জনদের আবদারে কার্ডে ছবি আঁকছেন অনেকেই। রবীন্দ্রনাথ তার বিয়ের কার্ডের উপরে কি লিখেছিলেন জানেন? লেখা ছিল আমার মোটো নহে, MOTTO, মোটো। কেন লিখলেন এরকম একটা কথা, তাও বিয়ের কার্ডের উপরে? এ নিয়ে রহস্য আজও আছে। অধ্যাপক জগদীশ ভট্টাচার্য বলেন, হতেই পারে এটা একটা উচ্চাঙ্গের রসিকতা, কিংবা পুরোটাই রহস্যময় প্রহেলিকা। আসলে বাঙালির জীবনে কিন্তু এই বিয়ে ব্যাপারটা বেশ রহস্যজনক। একটা রহস্যের জালেই সে আমাদের জীবনে ঢুকে পড়ে। আপনি কি বলেন? আপনার কি মত এটা নিয়ে? আর আপনার বিয়ের কার্ড ঠিক কিরকম তৈরি হয়েছিল? আধুনিক কথা ছিল, নাকি সেই সনাতনী কথাই ছিল? বিশেষ কিছু লেখা ছিল নাকি? জানান না আমাদের। ফলো করুন বর্তমান।